প্রণয়ঘরের সন্ধিতে পর্ব ২১ লেখনীতে সালমা চৌধুরী। হঠাৎ ভূকম্পনের মতো শুভ্রর ফর্সা আদল ফ্যাকাশে হয়ে গেল। কিছু বলার আগেই নমি কল কেটে দিল। ততক্ষণে তাজের কল কেটে গিয়েছে। সেকেন্ডের ব্যবধানে তাজ পুনরায় কল করল। নমি রিসিভ করে হাসিমাখা কণ্ঠে আওড়ালো, কী ব্যাপার, এত তাড়াতাড়ি কল কেটে দিলে যে? তাজ কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, কে কল দিয়েছিল? তোমাকে কেন বলবো? তুমি কেন কল দিয়েছো সেটা বলো। সরি বলবে তাই না? কে কল দিয়েছিল বল? নওমির সরল জবাব, শুভ্র ভাইয়া। শুভ্র এত কল দেয় কেন তোকে? আশ্চর্যজনক কথা বলো কেন? এত কল কখন দিল? সেই সকালে বিয়ে খেতে গেল অথচ একটু আগে আমাকে কল দিল। কেন কল দিয়েছিল? খোঁজ নেওয়ার জন্য। তুমি কেন কল দিয়েছো সেটা বলো এখন। ছাদে আয় বলছি। এখন ছাদে যাব? তাজ কপালে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, মনে হচ্ছে এ সময় আর কোনোদিন ছাদে উঠিসনি। বেশি ভাবনা ধরে তাড়াতাড়ি ছাদে আয়, আসছি। নওমি চটজলদি ছাদের দিকে ছুটতে লাগলো। ব্যালকনি পর্যন্ত যেতেই নওমির আম্মুর সঙ্গে দেখা হলো। নওমিকে ছুটতে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? ছাদে যাচ্ছি আম্মু, সময় নেই। অসময়ে ছাদে কেন? তামজিদ ভাইয়া ডাকছে, তোমার সাথে পরে কথা বলছি। নওমি এক মুহূর্ত দাঁড়ালো না, ব্যস্ত পায়ে সিঁড়ি পেরিয়ে ছুটল ছাদের দিকে। এক দৌড়ে তাজের পেছনে গিয়ে থামল। হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি সরি বলো। কিসের সরি? বাহারে, ডেকে আনলে কেন? এমনি, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তার জন্য ডেকে এনেছি। সরি টরি আবার কি? কি বললে? তুমি আজ সরি না বললে আমি তোমার কোনো কথা শুনবো না। তাজ মলিন গলায় ডাকলো, মুস্কান। নওমি ফুঁস করে উঠল, আপনি আকুল কণ্ঠে যাকে ডাকছেন সে এখন সরি শোনার জন্য বেকুল হয়ে আছে। তাজ মুচকি হেসে বলল, সরি মিস, এক্সট্রিমলি সরি। কিন্তু কেন সরি তা জানি না, তারপরও সরি, অনেকগুলো সরি, সরির উপরে আবার সরি। নওমি দাঁত কেলিয়ে তাজের দিকে তাকিয়ে বলল, আমার বেকুল মন এবার শান্ত হয়েছে, বলো কি বলবে। ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবি, মাঝপথে চিৎকার করবি না কেমন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাজ আশেপাশে নজর বুলালো। চোখের ইশারায় নওমিকে বসতে বলল। নওমি পাশে থাকা দোলনায় চুপ করে বসল। পূর্ণ মনোযোগের সহিত তাজকে দেখতে লাগলো। পাশ থেকে চেয়ার টেনে তাজ এসে বসল। নওমির নিষ্পলক চোখের চাউনি নজরে পড়তেই তাজ খানিক সোজা হলো। ভ্রু গুটিয়ে ফের নওমির পানে চাইল। নওমির এক হাত থুতনিতে, প্রশস্ত দুচোখ গোল করে প্রখর দৃষ্টিতে তাজকে দেখছে। নওমির এমন আচরণে তাজ বিভ্রান্ত হলো। নওমির কপাল বরাবর গাঁটটা দিয়ে রাগীশ্বরে বলল, এমন করিস না প্লিজ। নওমির ভ্রু কুচকানো, থমথমে গলায় বলল, আমি ধৈর্য নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি বলো। তাজ চাপার নিঃশ্বাস ছেড়ে ছোট করে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি নীলুকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। কিভাবে কি করবে ভেবেছো কিছু? না, তার জন্যই তোকে ডেকে এনেছি। আজ নীলুর সঙ্গে কথা বলে এসেছি। আগামীকাল বিকেল নাগাদ আমি আঙ্কেলের সাথে দেখা করে সরাসরি নীলুকে বিয়ের জন্য প্রপোজাল দিব। আঙ্কেল যদি সহজে মেনে নেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মেনে না নেন তবে? ধুর, নেগেটিভ কথা ভাবনাতেও আনবে না। রাজি হবে না কেন বলো? আমার ভাইয়ের মধ্যে কোন গুণটা নেই? পড়াশোনায় ভালো, কর্মঠ, দায়িত্বশীল একজন ছেলে। পরিবার, বন্ধু, আত্মীয়, ভালোবাসা, কোনো দিককে অবহেলা করে না। আজ চাকরি নেই, ইনশাল্লাহ চাকরিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি লাগবে তাদের? জানি না, তারপরও ভয় হচ্ছে। নীলুর আব্বু যদি রাজি না হন তবে আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না রে। আজব তো। রাজি হবে কি হবে না সেটা ওনার ব্যাপার, তোমার মুখের কি সমস্যা? তুই বুঝতেছিস না, আমার বন্ধু সার্কেলের কেউই নীলুকে পছন্দ করে না, একদম শুরু থেকে এখন পর্যন্ত। ওদের মনে হয় আমার সাথে নীলুর মানাবে না। নীলুর জন্য আমি বদলে গিয়েছি। বন্ধুত্বের সম্পর্ক ফাটল ধরানোর জন্য নীলু দায়ী। আমি নাকি নীলুর জন্য ডিপ্রেশনে আছি। আমার চাকরিও নাকি নীলুর জন্যই হচ্ছে না। নীলু আমার জীবনের সবচেয়ে বড় বাধা। বললেই হলো। নীলু আপু বাধা হলে ভালোটা কে? তোমার বন্ধুরা? আমার বেস্ট ফ্রেন্ডের এক কাজিন আমাকে খুব পছন্দ করত। ওরা সবাই চেয়েছিল আমি তার সাথে রিলেশনে যাই, কিন্তু আমি রাজি হইনি। উল্টো নীলুর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। সেই থেকে ওদের রাগ, কিছু হলেই শুধু বলে, নীলু তোকে পাগল বানিয়ে ছেড়ে দিবে, তারপর দেখব কি করিস। সময় থাকতে সরে আয়। নওমি মনমরা গলায় বলল, মানুষের ভাগ্য কি সুন্দর, কত মানুষের ভালোবাসা পায়, আর আমি এমন এক অভাগা, কারো ভালোবাসা পাওয়া তো দূর, একটা মোবাইলই পেলাম না আজও।
কিসের মধ্যে কি বলিস? সরি, মুখ ফসকে বলে দিয়েছি। তারপর বলো তোমার বন্ধুরা আর কি কি বলে? তাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরা এখন চায় আব্বুর কথা মতো আমি যেন তোকে বিয়ে করে নেই। নওমি আশ্চর্য নয়নে চেয়ে ভয়ানক গলায় চিৎকার করল, কি? হুম। না না, এসব বলতে নেই ভাইয়া। তুমি নীলু আপুকে বিয়ে করার পরিকল্পনায় ফিরে আসো, সেটাই ভালো। তোমার বন্ধুদের কথা আর শুনবো না। আমি ভাবছি নীলুর আব্বু কাল রাজি হলে রাতে বা পরশু আমি বাসায় কথা বলবো, মানে আব্বুর সাথে নীলুর ব্যাপারে কথা বলবো। আর সে সময় তুই আমার সাথে থাকবি এবং আব্বুকে যতটা বোঝানো সম্ভব সুন্দরভাবে বুঝাবি। আব্বুর মনে কোনো রকমের আঘাত যেন না লাগে। বুঝতে পেরেছিস? ও আচ্ছা, এই ছিল তোমার মনে? তাজ মৃদু হেসে বলল, আমার জন্য এটুকু করে দে প্লিজ। বিনিময়ে আমি কি পাবো? কি চাস তুই? এখন কিছুই চাই না। তোমাদের বিয়ে হোক আগে, তারপর বুঝে শুনে চাইব। আচ্ছা। নওমি কিছুক্ষণ নীরব থেকে শান্ত গলায় প্রশ্ন করল, একটা প্রশ্ন করব? বল। ভালোবাসা মানে কি? মানে? বলো না প্লিজ। তোমার দৃষ্টিতে ভালোবাসা কি? মানসিক শান্তি। নীলু আপু তোমার মানসিক শান্তি? তাজ একটু অবাক হলো। কয়েক সেকেন্ড নীরব থেকে ছোট করে বলল, হয়তো। নওমি এবার নিজেই নিজেকে প্রশ্ন করল, তবে আমার মানসিক শান্তি কে? তাজ চাপাস্বরে বলল, আমার মাথা। কথাটা অবশ্য মন্দ বলনি। তোমার মাথা খেলেই আমি মানসিক শান্তি পাই। যা এখন। যেগুলো বলেছি মাথায় রাখিস। আব্বুকে কিভাবে ম্যানেজ করবি সেই চিন্তা কর গিয়ে। এসব আমার কাছে কোনো বিষয়ই না। তুমি একদম চিন্তা করো না। রিল্যাক্সে একটা ঘুম দাও, তারপর বিয়ের প্ল্যান করো গিয়ে। আমি যাচ্ছি। এই শোন। বলো। শুভ্রর সাথে কথা একটু কম বলিস। কেন? আমি বলছি তাই। ঠিক আছে। ড্রয়িং রুমে নওমির আব্বু চা খাচ্ছিল। নওমির আম্মু পাশের সোফায় বসে ধীরগতিতে বলতে শুরু করলেন, আপনার কি মনে হচ্ছে না নওমি আর তাজের বিয়েটা দ্রুত দেওয়া দরকার? কেন? মেয়ে কি তোমার জন্য বোঝা হয়ে গিয়েছে নাকি? তা কেন হবে? মেয়েরা মায়ের কাছে কখনো বোঝা হয় না। বোঝা হলে হয় সমাজের চোখে, প্রতিবেশীদের নজরে। নওমির আব্বু জানতে চাইলেন, এত দুশ্চিন্তা করছো কেন? নওমি তো এখন অনেক ছোট। আস্তে আস্তে বড় হবে, সমস্যা কি? দূরে তো আর যাবে না, সারাক্ষণ চোখের সামনেই থাকবে। আপনি দেখছেন না সর্বক্ষণ তাজের সাথে ঝগড়া করছে, আবার যখন খুশি ঘুরতে চলে যাচ্ছে, যখন যা ইচ্ছে তাই করতেছে। এভাবে চলতে থাকলে এই উড়ন্তচণ্ডী স্বভাব আর কখনো ঠিক হবে না। তাই সময় থাকতে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, আমি দেখছি। আধারে ঢাকা নিস্তব্ধ আকাশ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। মৃদুমণ্ড শীতল বাতাস। শেষ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। শুভ্রর হাতে মোবাইল, ফোনের স্ক্রিনে নওমির একটা ছবি জ্বলজ্বল করছে। কখনো বড় করে চোখ নাক দেখছে, কখনো বা ছোট করে পুরো মুখের দিকে চেয়ে আছে। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। দুইটা সাউন্ড বক্সে অনবরত গান বাজছে, অথচ শুভ্র বসে আছে বহুদূরে পুকুরের পাড়ে একটা কদম গাছের নিচে। মনের ভিতর কী পরিমাণ ঝড় চলছে তা কেবল শুভ্রই জানে। এই ঝড়ের বহিঃপ্রকাশ অসম্ভব। হঠাৎ নুপুরের শব্দ পেয়ে ফোন রেখে দিল। শান্ত দুপায়ে এসে থামল শুভ্রর ঠিক পেছনে। শুভ্রর বুঝতে বাকি নেই কে সে, তবুও অবুঝের মতো চুপটি করে বসে রইল। অকস্মাৎ শীতল কণ্ঠে ডাকল, শুভ্র ভাইয়া। এখানে কি করছো? দেখছো না কি করছি? বাড়িতে চলো। আমাকে ডাকতে আসার কারণ? শুভ্রর খালাতো বোন মিশু দাঁড়িয়ে আছে। মিশু এবার নিঃশ্বাস ছেড়ে ছোট করে বলল, রাত থেকে এখনও কিছু খাওনি তুমি। আমার খাওয়ার দায়িত্ব কি কেউ তোমাকে দিয়েছে? তা কেন দেবে? কাজিন হয়ে কাজিনের খোঁজ কি নেওয়া যায় না? আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মিশু, তুমি বাড়ি যাও। তুমি না এলে আমি যাব না। মিশু, ভয় দেখাচ্ছ আমাকে? দেখাও, তাতে কোনো সমস্যা নেই আমার। তারপরও চলো। খালামণি তোমার জন্য চিন্তা করছে। বিয়ে খেতে এসে তুমি এত উদাস হয়ে আছো, 5 মিনিট বাড়িতে বসছও না। এটা কেমন হলো? গান বাজনা ভালো লাগছে না, তাই এখানে এসেছি। তুমি চলো, আমি এক্ষুনি গান বন্ধ করে দিব। শুভ্র এবার বক্রদৃষ্টিতে মিশুর দিকে তাকালো। অন্ধকারে চেহারার ভাবমূর্তি কিছুই বোঝা গেল না। মিশু আদুরে কণ্ঠে ফের ডাকলো, ভাইয়া চলো। শুভ্র আর কথা বাড়ালো না। বসা থেকে উঠে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরগতিতে হাঁটতে শুরু করলো। মিশু 1-2 কদম হাঁটছে, আবার থমকে দাঁড়াচ্ছে। এপাশে ওপাশে তাকিয়ে মৃদু হেসেই যাচ্ছে। শুভ্র গম্ভীর কণ্ঠে আওড়ালো, কি হলো? ভাইয়া, মনে আছে ওই পুকুরটাতে আমি একবার ডুবে যাচ্ছিলাম? আমি চিৎকার করে ডাকছিলাম,
তারপর তুমি এসে আমাকে টেনে তুলেছিলে। শুভ্রর সরল জবাব, হ্যাঁ। তারপর তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? কি বলেছিলে? এই মুটকি একটু কম খেতে পারিস না? আমি তখন কাঁদতে কাঁদতে বলেছিলাম আমি আর কিছুই খাবো না। শুভ্র মৃদুস্বরে বলল, মনে হচ্ছে সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ। তা দেইনি, তবে আগের মতো মুটকিও কিন্তু নেই, তাই না? হ্যাঁ, চলো এবার। মিশু হাঁটতে হাঁটতে আবারও প্রশ্ন করল, শুভ্র ভাইয়া, তোমার কি মন খারাপ? না। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমাকে সব কিছু শেয়ার করতে পারো, আমি কাউকে কিছুই বলবো না, প্রমিস। আমার মনে এমন কোনো সিক্রেট নেই যা তোমাকে বন্ধু ভেবে শেয়ার করতে হবে। কথা না বাড়িয়ে বাড়িতে চলো। মিশু আর কথা বাড়ালো না। শুভ্রকে কয়েক কদম এগিয়ে যেয়ে দেখে দ্রুত পায়ে মিশুও এগিয়ে এলো। আলতো হাতে শুভ্রর কনিষ্ঠা আঙুল হাত রাখতেই কিঞ্চিত চমকালো শুভ্র। বক্রদৃষ্টিতে মিশুকে এক পলক দেখল। মেয়েটার চোখে মুখে তৃপ্তির হাসি। মোবাইলের অল্প আলোতেও ঝলমল করছে। শুভ্র হাত ছাড়ানোর চেষ্টা করেও করল না, বরং কণ্ঠস্বর ভারী করে বলল, তুমি কি সবার সাথেই এরকম আচরণ করো? কীরকম আচরণ? এই যে এত রাতে আমাকে নিয়ে এত দূর চলে এলে সবার জন্যই এমনটা করো? সবার জন্য মানে? আর কে আছে যার জন্য আমি এমন করব? রাহুল, জাহিদ, আলিফ সবাই আছে। ওদের নিয়ে আমার বয়েই গেছে। তুমি স্পেশাল তাই নিয়ে এসেছি। ওরা জঙ্গলে পড়ে মরে থাকুক, তাতে আমার কি? শুভ্র ঠোঁটের কোণে হাসি টেনে মজার ছলে প্রশ্ন করল, আমি স্পেশাল কেন? ছোটবেলা তোমাকে আমি পানি থেকে বাঁচিয়েছিলাম বলে? অনেক কারণেই তুমি স্পেশাল, যার ব্যাখ্যা দেওয়ার ভাষা আমার জানা নেই। একটু থেমে মিশু আবার ডাকল, শুভ্র ভাইয়া, বলো, তুমি কাল পাঞ্জাবি পরবে না? দেখি। দেখি আবার কি? পাঞ্জাবিই পরবে? কেমন? কেন? আমি কাল শাড়ি পরব তাই। ছেলেটার চালচলন আন্দাজ করার বয়স শুভ্রর হয়েছে। শুভ্র আর মিশুর বয়সের পার্থক্য আহামরি বেশি নয়, কিন্তু মেয়েটা অনেক বেশি চঞ্চল। দেশের বাইরে থাকাকালীন প্রায় শুভ্রর আম্মুকে ভিডিও কল দিত। শুভ্রর সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু শুভ্র ব্যস্ততার ভান করে এড়িয়ে যায় সব সময়। সেদিন শপিংয়ে গিয়েও এক বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। শপিংয়ের নাম করে মলে গেলেও এক পর্যায়ে শুভ্রকে টেনে নিয়ে যায় সিনেমা হলে। শুভ্র যত বারণ করছিল, মেয়েটা সিনেমা দেখার জন্য ততই বায়না করছিল। পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে 3 ঘন্টা সিনেমা হলে বসে থাকতে হয়েছিল। সেই রাগ এখনও কাটেনি পুরোপুরি। হয়তো এখনই প্রশ্ন করবে, কী কালার পাঞ্জাবি পরবে? তারপরই শুরু হবে ম্যাচিং শাড়ি খোঁজার তোড়জোড়। এসব ঘটনা এড়াতে শুভ্র শান্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আছি, তুমি জানলে কি করে? সুমি বলল, অনেকক্ষণ যাবৎ তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। খালামণিকে জিজ্ঞেস করলাম, খালামণিও জানেন না। রাতে খাওনি তুমি। তখন সুমি বলল, তোমাকে এদিকে আসতে দেখেছে। আমি 1 মিনিট সময় নষ্ট না করে তোমাকে নিতে ছুটে এসেছি। ও। কথা বলার এক ফাঁকে শুভ্র মিশুর হাত থেকে নিজের আঙুল ছাড়িয়ে নিয়েছে। পকেটে হাত রেখে সামনে যেতে যেতে বলল, রাত অনেক হয়েছে, খাওয়া হলে চুপচাপ ঘুমাতে যাও। কেন? আমি আরও ভাবছিলাম গানের আসর বসবে, তুমি গান গাইবে। আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি অনেক আগে। কী জন্য? ভালো লাগে না তার জন্য। ঘড়ির কাঁটা 3টার ঘরে। তাজ নীলুদের বাসার সামনে এসে অটো থেকে নেমেছে। বাসায় আসার কথা নীলু কিছুই জানে না। আসার সময় কেবল নবমীকে বলে এসেছে। বাড়ির সদর দরজায় পা রাখতেই কেবল বাড়ি ভর্তি মানুষজন। পুরোদমে খাওয়া দাওয়া চলছে। অসময়ে এভাবে কারো বাড়িতে চলে আসায় ভীষণ অস্বস্তিতে পড়ল ছেলেটা। হঠাৎ নজর পড়ল নীলুর দিকে। জলপাই রঙের একটা 3 পিস পরনে, মাথায় ওড়না দেওয়া, খুব মনোযোগ দিয়ে খাওয়াচ্ছে। তাজ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেইমাত্র বের হতে যাবে অমনি নীলুর আব্বু ডাকলেন, তাজ না? তাজ চমকে দাঁড়ান। সঙ্গে সঙ্গে চমকে উঠল নীলু। হাতে থাকা বাটিটা টেবিলের উপর রেখে 2 পা পেছনে সরে দাঁড়ালো। একে একে মনে পড়তে লাগলো তাজের গতকালের বলা কথাগুলো। মনের ভেতর অশনি সংকেতেরা ঝড় তুলছে। তাজ কি তবে বিয়ের কথা বলতে এসেছে? নীলুর পা কাঁপছে থরথর করে। নীলুর আব্বু এগিয়ে এসে তাজের সঙ্গে কথা বলতে লাগলেন। নীলু 1 পা 2 পা করে পেছাতে পেছাতে দ্রুত নিজের রুমে চলে গেল। সবার খাওয়া দাওয়া শেষ হতেই নীলুর আব্বু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এখানে উপস্থিত সবাই নীলুর মামার বাড়ি, খালার বাড়ির মানুষজন। হয়তো কোনো কিছু উপলক্ষে নীলুদের বাসায় বেড়াতে এসেছে। তাজের নিজের উপর বড্ড রাগ হচ্ছে, এভাবে হুটহাট কারো বাসায় চলে আসাটা।
যে কত বড় বোকামি সেটা হারে হারে টের পাচ্ছে। এমত অবস্থায় বিয়ের প্রস্তাব কি দিবে, নিজের পরিচয়টাই ঠিকমতো দিতে পারছে না। তাজকে চা নাস্তা দেওয়া হলো। তাজ মনে মনে ভাবলো, কোনো রকমে চাটা খেয়ে বিদায় হতে পারলেই বাঁচি। পরক্ষণেই নওমির বলা কথাগুলো মনে পড়ল। শোনো, আজ যদি তুমি সব কিছু অসমাপ্ত রেখে ফিরে আসো, তাহলে বুঝে নিব তোমার মধ্যে অনেক বড় ভেজাল আছে। তোমার ভালোবাসা কোনো দিন পিওর ছিল না। যাই হয়ে যাক না কেন, আজ তোমার মনের কথা জানিয়ে আসবে। নীলুর আব্বু প্রশ্ন করলেন, কি ব্যাপার তাজ, কোনো দরকারে এসেছিলে? তাজ আমতামতা করে বলল, আঙ্কেল, আপনার সাথে আমার দরকারি কথা ছিল। কি কথা বলো? নীলু নিজের রুমের দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা ধপধপ করছে। তাজ কি বলবে? তাজ আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, সবার সামনে বলা ঠিক হবে না, ওরা সবাই নিজের মানুষ, তুমি নিশ্চিন্তে বলতে পারো। তাজ একটু ভাবল, নীলুর আব্বু ভুল কিছু বলেনি। তাজ ওনাদের সামনে না বললেও কাল ওনারা ঠিকই শুনবে। তার থেকে সবার সামনে বলে দেওয়া অনেক বেশি ভালো। তাজ বুক ফুলিয়ে শ্বাস টেনে নিজেকে আশ্বস্ত করল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আঙ্কেল, আন্টি এবং উপস্থিত সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি নীলুকে পছন্দ করি, এমনকি নীলুও আমাকে পছন্দ করে। আমাদের সম্পর্ক প্রায় 3 বছরের। জানি না আপনারা বিষয়টা কিভাবে নেবেন, কিন্তু আমার মনে হলো কথাটা আপনাদের জানানো দরকার। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি, আপনাদের সম্মতি থাকলে আমি নীলুকে বিয়ে করতে চাই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।